এই যে মিস ম্যাডাম, আপনাকে বলতেছি, এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? দেখতেছেন না আমি সিগারেট খাচ্ছি, আমার ডিস্টার্ব হচ্ছে। আপনি সামনে থেকে সরেন। পুলিশের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, আবার বলতেছেন যে সামনে থেকে সরার জন্য? আপনাকে তো এখন গুলি করে মেরে ফেলার ইচ্ছা হচ্ছে। বললেই হলো নাকি যে আমাকে গুলি করে মেরে ফেলবেন? আমাকে গুলি করার আগে আপনাকে আমার প্রেমে পড়তে হবে, না হলে তো আমাকে গুলি করতে পারবেন না। তুই কি পাগল? আমার তো মনে হচ্ছে তুই পাগল। না হলে এইরকম ভাবে কেউ তো কথা বলে না কারোর সাথে। কথা বললে আপনাকে পাগলা গারদে নিয়ে যাওয়ার দরকার। চলেন আমার সাথে, আপনাকে পাগলা গারদে নিয়ে যাইতেছি। বললেই হলো নাকি যে পাগলা গারদে নিয়ে যাবেন আমাকে? এক চর মারবো কানের নিচে, 10 দিন কানে শুনবেন না। তবে রে দাঁড়া, তুই এখানে, তোকে দেখাচ্ছি কে কানে কম শুনে আর কে বেশি শুনে। এই বলে ঈশিতা আকাশকে দৌড়াতে লাগলো। এইদিকে আকাশ দৌড়াতে দৌড়াতে চলে আসলো একটা পার্কের ভিতর। এসে দেখে তার বন্ধুরা বসে আছে। আকাশ তার বন্ধুদের সাথে বসে পড়লো। এইদিকে ঈশিতা পার্কের ভিতর ঢুকে আশেপাশে তাকিয়ে দেখে আকাশকে দেখা যাচ্ছে না। হঠাৎ সবাই যেখানে বসে আছে ওইখানে দেখতে পেল আকাশের মতো একটা শার্ট পরা ছেলে বসে আছে। এটা দেখে ঈশিতা ওইখানে এসে আকাশের দিকে তাকাতেই আকাশ এসে তার দিকে তাকিয়ে দাঁত বের করে খিলখিল করে হাসতে লাগলো। আকাশে এরকম খিলখিল করে হাসতে দেখে ঈশিতা বলতে লাগলো, এই বেহায়া বেশরম, আমাকে এত হয়রানি করেছিস কেন? আর এইগুলো বুঝি তোর বন্ধু বান্ধব? এই যে তোমাদেরকে বলতেছি, এটা তোমাদের বন্ধু নাকি পাগল? রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাইছে, আবার আমাকে শাসন করতেছে। ঈশিতার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ঈশিতার দিকে। আর সবাই বলে উঠলো, মানে আকাশ সিগারেট খায়, তাও আবার আমাদেরকে এটা বলতেছেন? যেই ছেলে সিগারেটের পাশায় একটা টোকাও দেয় নাই, আর আপনি বলতেছেন সেই ছেলে সিগারেট খায়? এটা মানতে পারলাম না ম্যাডাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আর সে তো এখানে প্রায় 1 ঘন্টা ধরে বসে আছে। আমাকে বলদের হাড্ডি পাইছেন তাই না, যে আপনারা কুকুরের মতো আমাকে কামড়ে কামড়ে খাবেন আর আমি খেতে দিব? আপনার ফ্রেন্ডকে দেখে বোঝাই যাচ্ছে সে এখনো হাঁপাচ্ছে। এখন যদি আপনারা সত্যি কথা না বলেন, এই যে আমার হাতে এটা দেখছেন, এই পিস্তলটা দিয়ে সবগুলোকে মেরে ফেলবো। এই পিস্তলের ভেতরে 10টা বুলেট আছে। মেরে দেন আমাদের, আমরা একজন ফ্রেন্ডের জন্য মরতেও পারি। যেটা সত্য সেটাই বললাম। সে এইখানে ছিল, এইখানেই আছে, আর সে এইভাবে সময় সব হাঁপায়। এই তুই এখন এখান থেকে উঠবি নাকি আমি তোর পায়ে গুলি করতে বাধ্য হব? আকাশ ভয়ে ভয়ে নিচের থেকে উঠে ঈশিতার সামনে দাঁড়ালো। এইদিকে ঈশিতা আকাশের শার্টের কলা ধরে টানতে টানতে নিয়ে যাইতেছে। এমন সময় পিছন থেকে শুভ মেয়ে কণ্ঠে বলে উঠলো, ওই যে আপু, আপনি আমার বয়ফ্রেন্ডকে এভাবে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেন, না হলে কিন্তু আমি আমার আব্বুকে বলে দিব আপনি আমার বয়ফ্রেন্ডকে তুলে নিয়ে যাইতেছেন। শুভর এরকম কথা শুনে ঈশিতার পিছনে তাকাতে দেখতে পেল সবগুলো ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু ওখানে একটা মেয়েও নেই। এটা দেখে ঈশিতা বলতে লাগলো, কি ব্যাপার? এখানে একটা মেয়ে কথা বললো শুনলাম, কিন্তু এখানে তো সবাই ছেলে। তোমরা সবাই সত্যি করে বলো, তোমাদের মধ্যে থেকে কে মেয়ে কণ্ঠে কথা দিয়েছে? আরে ম্যাডাম, আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। আপনি কি আবল তাবল বলতেছেন? হঠাৎ এই কথা সেই কথা আমার বন্ধুকে অযথা ধরে নিয়ে যাইতেছে। এখন আমাদের উপরে মিথ্যা অপবাদ দিতেছেন। আমরা মেয়ে কণ্ঠে কথা বলছি, তাই না? তোমাদের মধ্যে কে মেয়ে কণ্ঠে ডাক দিয়েছে? আমি কিন্তু একজন পুলিশ অফিসার, আমার সাথে মজা করলে কিন্তু আমি সবগুলোকে জেলের ভাত খাওয়াবো। আরে আপনি তো সত্যি পাগল হয়ে গেছেন। এই আকাশকে নিয়ে চলতো, এই মেয়ে পাগল হয়ে গেছে। এই মেয়ের সাথে থাকা যাবে না। কোথায় না কোথা থেকে এই মেয়ে এসেছে, এখন আমাদেরকে এইসব বলতেছে। শুভ ভাই, তোরা আমাকে বাঁচা। এই মেয়ে সত্যি সত্যি পাগল হয়ে গেছে, না হলে তো এসব কিছু বলতো না। তুই কোনো চিন্তা করিস না, আমরা তোকে বাঁচাবো। এই যে ম্যাডাম, আপনি আকাশকে ছেড়ে দেন, না হলে কিন্তু আমরা অন্য কিছু করতে বাধ্য হব। তোরা আমার কিছুই করতে পারবি না। দাঁড়া, তোদেরকে সবগুলোকে আজকে জেলের ভেতরে নিয়ে যাব। এ বলে ঈশিতা তার কোমর থেকে ওয়াকি টকিটা বের করে থানায় বলতেই কিছুক্ষণের মধ্যেই কয়েকজন অফিসার চলে আসলো। গেট দিয়ে যেই প্রবেশ করতে যাবে এমন সময় শুভ বলতে লাগলো, ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, সত্যি সত্যি বলতেছি। আসলে আকাশ আপনাকে ওইসব বলেছে আমাদের কারণে। আর সে সিগারেট খায় না, ওইটা সিগারেট ছিল না, ওইটা পেপ ছিল। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা? তাও আবার আমি কখনোই করব না। আমাকে যে একবার খেপিয়ে দেয় তাদের কাউকে আমি ছাড়ি না। আজকে তোমরা আমাকে এরকম কথা বলছো, সো তোমাদেরকেও ছাড়বো না। অফিসার, ওদের সবগুলোকে ধরে থানায় নিয়ে যান, আর এই ব্যাটাকে আলাদা একটা জেলে রাখবেন। ওর শাস্তি আলাদাভাবে নিব। সবাইকে ধরতে যাবে এমন সময় সবাই দৌড়ে পালিয়ে যেতে লাগলো। সবাই এইদিক সেদিক পালিয়ে যাইতেছে। এদিকে পুলিশ অফিসারদের পেট একটু বড় থাকার কারণে তারা দৌড়াতে পারতেছে না। এই ভাগে সবাই পালিয়ে গেল, শুধু আকাশ পালাতে পারলো না। আকাশ কাঁদো কাঁদো চোখে ঈশিতার দিকে তাকিয়ে আছে। এইদিকে ঈশিতা বলতে লাগলো,
এইভাবে আমার দিকে কাদো কাদো চোখে তাকাবে না। কাদো কাদো চোখে তাকালে আমি আরো রেগে যাই। আজকে যেহেতু ধরে ফেলেছি, একটা শাস্তি দিয়েই ফেলি। চল এখন আমার সাথে। এই বলে ঈশিতা আকাশকে নিয়ে চলে আসলো থানায়। গাড়ি থেকে নামিয়ে নিয়ে চলে আসলো ভিতরে। হাবিলদারকে উদ্দেশ্য করে ঈশিতা বলতে লাগলো, করিম চাচা, লাঠিটা নিয়ে আসেন তো। এই ব্যাটাকে একটু সাইজ করতে হবে। ব্যাটা আজকে আমাকে অনেক হয়রানি করেছে। মামনি, ছেলেটাকে দেখে তো মনে হচ্ছে সাদাসিধে, তাকে ছেড়ে দাও। সে হয়তো একটু বেয়াদবি করেছে তোমার সাথে। একদম না করিম চাচা, এটা সাদাসিধা ছেলে না, এটা হচ্ছে একদম ফাজিলের হাড্ডি। আমাকে আজকে পুরো 2টা ঘন্টা দৌড়ানো করাইছে, পরে তাকে আমি ধরতে পারছি। এই বলে ঈশিতা একটা লাঠি হাতে নিয়ে শার্টের কলা ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো একদম ফাঁকা একটা রুমে। লাইট জ্বালিয়ে ভিতরে নিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আকাশকে ভিতরে ছেড়ে দিল আর বলতে লাগলো, এখন বল, কোথায় যাবি তুই? তুই না অনেক বলেছিলি যে আমি কিছুই করতে পারবো না, এখন দেখবি আমি তোর কি করি। এই বলে ঈশিতা আকাশকে বাড়ি দিতে যাবে। এমন সময় আকাশ এক হাতে ঈশিতার মাথা, আরেক হাতে ঈশিতার কোমর জড়িয়ে ধরে তার একেবারে কাছে নিয়ে আসলো। তার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। এটা দেখে ঈশিতার চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। এদিকে আকাশ এসে তার ঠোঁট অনবরত চুষেই চাইতেছে, ছাড়ার কোনো নাম গন্ধ নেই। দিকেও 15 মিনিট এইভাবে লিপ কিস করার পর আকাশ ঈশিতাকে ছেড়ে দিতেই ঈশিতা লাঠিটা দিয়ে আকাশের মাথায় জোরে একটা বাড়ি মারল। সাথে সাথে আকাশ নিচে বসে পড়ল। ঈশিতার চোখ রক্তবর্ণ হয়ে আছে। আকাশের গাল টিপে ধরে বলতে লাগলো, তোর মতো ছেলে আমি আর এই দুনিয়াতে একটাও দেখি নাই। দীর্ঘ 4 বছর ধরে পুলিশের চাকরি করতেছি। তোর মতো বেয়াদব ছেলেকে অনেক মানুষ করেছি। তো সমস্যাটা কি? সেই রাস্তা থেকে আমার পিছু লেগে আছিস। একবার তো তোকে ছেড়ে দিয়েছিলাম, আবারও তুই আমার পিছু নিয়েছিস। আকাশ কোনো কিছু বলতেছে না, চুপচাপ বসে আছে। এদিকে ঈশিতার বারবার আকাশকে জিজ্ঞেস করতেছে, কিন্তু আকাশ কোনো কথা বলতেছে না। দেখে ঈশিতার আরো রাগ উঠে গেল আর বলতে লাগলো, তুই যদি এখন কোনো কথা না বলিস তাহলে তোর শাস্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। এখন তুই কি চাস তোর শাস্তি আরো দ্বিগুণ হয়ে যাক? হ্যাঁ, আমি চাই আমার শাস্তি আরো দ্বিগুণ হয়ে যাক। আমি যেহেতু অন্যায় করেছি, সো আমার শাস্তি দ্বিগুণ হবে। তো সমস্যাটা কি ওইটা আগে বল। তুই আমার হাতে মাইরও খাবি, আবার আমার সাথে ফাজলামিও করবি, এইটা তো আমি মানতে পারতেছি না। তোর সমস্যা কোন জায়গায় সেটা বল। আমার সমস্যা হচ্ছে এই বুকের মধ্যে যখন আপনাকে দেখি তখন আমার হার্টবিট দ্রুত গতিতে এগিয়ে যায়। যদি এটা বন্ধ করে দিতে পারে তাহলে আমার আর কোনো সমস্যা থাকবে না। আকাশের কথা শুনে ঈশিতার চোখ বড় বড় করে তাকালো আকাশের দিকে আর বলতে লাগলো, তাহলে তুই ডাক্তারের কাছে যা। ডাক্তার বলতে পারবে যদি তোর হার্টবিটে কোনো সমস্যা থাকে, তাহলে তো ডাক্তার সমস্যার সমাধান করে দিবে। আমার পেছনে কেন ঘুরঘুর করিস? তুই জানিস আমার বিয়ে হয়ে গেছে। ঈশিতার মুখে এই কথা শুনে আকাশ হা করে তাকিয়ে রইল ঈশিতার দিকে। বেশ কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর আকাশ বলতে লাগলো, আমি বিশ্বাস করি না আপনার যে বিয়ে হয়ে গেছে। যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনার হাতে চুরি কোথায়? আপনার হাতে তো চুরি নাই। আমি এখন ডিউটিতে আছি, সো আমি এখন চুরি করি নাই। আর আমার একটা বেবি আছে, বয়স 2 বছর। যদি দেখতে চাস তাহলে বলতে পারিস। আমি আমার বড় বোনকে ফোন দিয়ে বলতেছি তাকে নিয়ে আসার জন্য। থাক, আর ফোন দিয়ে বলার দরকার নেই। আমার যা বোঝার আমি বুঝে গেছি। এখন তাহলে আমাকে ছেড়ে দেন, আমি আর আপনার কিছু করব না। এখন আমার পিছু করবি না কেন? আমার বিয়ে হয়ে গেছে দেখে এখন আমার পিছু করবি না? আমার পিছু কর। কয়েকদিন পর আমার জামাই এসআই হয়ে আসবে, পরে না হয় আমি তাকে বলে তোকে জেলে ঢুকিয়ে দিব। বলবো যে তুই আমার সাথে পরকীয়া করার চেষ্টা করেছিস। ঈশিতার কথা শুনে আকাশ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। এদিকে ঈশিতা মিটিমিটি করে হাসতেছে আর কথাগুলো বলতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে চুপ থাকার পর ঈশিতা বলতে লাগলো, সোজা হয়ে দাঁড়াতো দেখি, তোর পকেটে কয় টাকা আছে? আকাশ সোজা হয়ে দাঁড়াতেই ঈশিতা তার সামনে পকেটে হাত দিতে তার হাত পুরো ঢুকে গেল। এটা দেখে আকাশ মিটিমিটি করে হাসতেছে। এদিকে ঈশিতা বুঝতে পারলো আকাশের পকেট ছেঁড়া। এটা দেখে ঈশিতা কিছু বলল না। আর একটা পকেটে হাত দিতে ওই পকেটও ছিঁড়া। পিছনে পকেটে হাত দিতে দেখতে পেল 5 টাকার একটা কয়েন। আরেকটা পকেটে হাত দিতে দেখতে পেল আরেকটা 5 টাকার কয়েন। 2টা কয়েন হাতে নিয়ে বলতে লাগলো, মাত্র পকেটে 10 টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর বলতেছিস তোর হার্টবিট দ্রুত গতিতে এগিয়ে যাইতেছে আমাকে দেখলে? যেটা সত্যি সেটাই তো বললাম। এখন আপনি আমার 10 টাকা ফেরত দেন। এই 10 টাকা ভাড়া দিয়ে এখান থেকে আমাকে যেতে হবে বাসায়। আর আমাকে তো এখনো কিছু করলেন না। কিছু করবেন না নাকি? করবো না মানে অবশ্যই করব। সোজা হয়ে দাঁড়া, তোর পাশা আজকে লাল করে ছাড়বো। পুলিশের সাথে ফাজলামি বের করে দিব। এই বলে ঈশিতা তার হাতের লাঠিটা দিয়ে আকাশের পাশে 2টা বাড়ি মারতেই আকাশ সজোরে চিৎকার করে উঠল। এটা দেখে ঈশিতা আকাশের মুখ টিপে ধরে বলতে লাগলো, যেহেতু আপনার ঠোঁটের স্পর্শ পেয়ে গেছি একবার, সো বারবার তো আসতেই হবে আপনার ঠোঁটের স্পর্শ নেওয়ার জন্য। আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আপনি আমার কিছুই করতে পারবেন না। আমি আবারও আপনার ঠোঁটের স্পর্শ নিব এখন। এই বলে আকাশ ঈশিতাকে
দেওয়ালের সাথে ঠেসে ধরে তার ঠোঁটে স্পর্শ নিতে লাগলো। আরো 20 মিনিট এরকম ভাবে যাওয়ার পর হঠাৎ দরজায় কে যেন কর্নারতে আকাশ ঈশিতাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এইদিকে ঈশিতার রাগে এবার পুরো মুখ লাল হয়ে গেছে, সাথে চোখও। ঈশিতা জোরে চিৎকার করে বলতে লাগলো, বাইরে যে আছেন এখনই ওইখান থেকে চলে যান, না হলে এখন আমার বকা শুনতে হবে। ঈশিতার কথা শুনে করিম চাচা ওইখান থেকে দৌড়ে চলে গেল। এদিকে ঈশিতা আকাশের কাছে এসে আকাশের গালে ঠাস ঠাস করে চড় মারতে লাগলো। কয়েকবার চড় মারার পর ঈশিতা বলতে লাগলো, আজ পর্যন্ত কেউ আমার শরীর স্পর্শ করে নাই এবং স্পর্শ করতেও দেই নাই। তোর মতো বকাটে ছেলে, বাজে ছেলে, লুচ্চা ছেলে আমার ঠোঁট স্পর্শ করেছিস, সাথে আমার শরীর। তোকে তো আমার মনে চাইতেছে এই গলা টিপে মেরে ফেলার জন্য। ঈশিতার কথা শুনে আকাশ এসে তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মানে আপনি না আমাকে বললেন আপনার জামাই আছে, আপনার ছোট একটা বাচ্চা আছে, তাহলে আপনি কেন এখন বলতেছেন যে আপনার শরীরে কেউ এখনো পর্যন্ত স্পর্শ করে নাই? স্পর্শ না করে কি বেবি হয়ে গেছে আপনার? বাচ্চাদের যেখান থেকে ইচ্ছে সেখান থেকেই হয়েছে। তুই যদি আরেকবার আমার শরীরে টাচ করেছিস তাহলে তোর পা ভেঙে আমি কুকুরকে খাইয়ে দেব। ঈশিতার কথা শুনে আকাশ ঈশিতার দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে ঈশিতা পিছনে যাইতেছে আর বলতেছে, দেখ আমি মানা করতেছি, কিন্তু তুই আমার সামনে আসবি না। পেছনে যা, তাড়াতাড়ি পেছনে যা, না হলে কিন্তু আমি এখন চিৎকার করব। চিৎকার করলে কিন্তু সবাই চলে আসবে। আপনি একবার চিৎকার করে দেখেন, আপনার ঠোঁট কামড় মেরে নিয়ে আসবো আমার কাছে, তখন দেখবো কিভাবে চিৎকার করেন। সত্যি করে বলেন, আপনার বিয়ে হয়েছে নাকি বিয়ে হয় নাই? সত্যি বললে আপনাকে আর কিছু বলবো না। আর এই দেখেন আমার বুকে কি রকম ভাবে হার্টবিট লাফালাফি করতেছে। এই বলে আকাশ ঈশিতার একটা হাত ধরে তার বুকের বাম পাশে রাখতে ঈশিতা একেবারে স্পষ্ট বুঝতে পারতেছে খুব দ্রুত গতিতে লাফালাফি করতেছে হার্টবিট। এদিকে ঈশিতা কি বলবে বুঝে উঠতে পারছে না। আকাশ একেবারে ঈশিতার সামনে চলে আসতেই ঈশিতা আকাশকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে বলতে লাগলো, তোর কি সমস্যা? তুই বারবার আমার কাছে আসতেছিস কেন? তোকে বলেছি না আমার কাছে আসবি না। আর আমার বেবি যেভাবেই হয়ে থাক না কেন, হয়েছে তো, কেউ আমাকে ধরুক আর না ধরুক তাতে তোর কি? তোকে এখন ছেড়ে দিলাম, তুই আর কোনোদিন আমার সামনে আসবি না আর আমার কাছে আসার চেষ্টাও করবি না। ঠিক আছে, আজকে যেহেতু ছেড়ে দিয়েছেন, শুধু একবার আপনাকে রাস্তায় পাই তুলে নিয়ে বাড়িতে চলে যাব, তখন তো আর কোনো কিছু বলতে পারবেন না। এই বলে আকাশ তার রুম থেকে বের হয়ে চলে আসলো বাহিরে। আকাশকে দেখে করিম চাচা বলতে লাগলো, কি ব্যাপার বাবা, ঈশিতা এইভাবে চিৎকার করেছে কেন ওই সময়? আর তুমি এমন কি করেছো যে ওইভাবে রাগ দেখিয়েছে? তেমন কিছু করি নাই, জাস্ট একটু সিম্পল ভাবে মাইর দিয়েছিলাম। ওই মাইরের কারণে রেগে আগুন হয়ে গেছে, পরে সিলিন্ডার দিয়ে আগুন নিভিয়েছি। তোমার কথা আর মানে বুঝলাম না, আমি একটু বুঝিয়ে বলবে কি হয়েছে? কিরে তুই এখনো যাস নাই এখান থেকে, নাকি আবারও জেলের ভেতর নিয়ে আটকে রাখতাম? এবার কিন্তু নিয়ে গেলে সারা দিনেও ছাড়বো না কেউ আসলেও। আজকে চলে গেলাম, কালকে যদি আবার দেখা পাই তাহলে কালকে আবারও চলে আসবো। আপনার মায়েরগুলো খুব ভালো লাগছে, তবে পাশায় যে মারছেন এখনো জ্বালাপোড়া করতেছে, মনে হয় আগুন ধরিয়ে দিয়েছেন ওইখানে। আমার সাথে এরকম ব্যবহার করেছিলি না, এখন বুঝতে পারবি সবকিছু। তাড়াতাড়ি বাসায় গিয়ে মলম লাগা, না হলে ফুলে উঁচু হয়ে যাবে। পরে আমাকে মানুষ ধরবে না, মানুষ ধরবে তোকে বলবে যে থাক, বাকিটা বলতে শরম করতেছে। আকাশ ঈশিতার কথা বুঝতে পেরে এসে তাকে চোখ মেরে ওইখান থেকে চলে গেল। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, এমন সময় পকেটে হাত দিতে দেখতে পেল পকেটের ভিতর 100 টাকা রাখা আছে। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, আমার পকেটের ভিতরে তো মাত্র 10 টাকা ছিল, তাও আবার 2টা 5 টাকার কয়েন। এই 100 টাকা কোথায় থেকে আসলো, আর আমার 10 টাকা কোথায় গেছে? এসব বলতে বলতে মাথা চুলকাতে চুলকাতে আকাশ হেঁটে যাইতেছে। এমন সময় পিছন থেকে শুভ ডাকতে লাগলো, ওই শালা তারা এখানে তারা বলতেছি, এখন যদি না তারাস তাহলে কিন্তু যে ভিডিওটা করেছিলাম পার্কে, ওই ভিডিওটা ভাইরাল করে দেব। আকাশ ওইখানে দাঁড়াতেই শুভ এবং আকাশের বাকি বন্ধুরা চলে আসলো। আকাশের হাত থেকে 100 টাকা নিয়ে বলতে লাগলো, শালা তোর পকেট থেকে কখনো দেখলাম না 10 টাকার উপরে বেশি বের করতে, এখন কিভাবে বের হয়েছে 100 টাকা? আর তোর পাশায় তো ফুলে আছে কেন? নিশ্চয়ই চুমা দিয়েছে ওইখানে, তাই না? শালা 4টা বাড়ি দিয়েছে, এটার জন্যই তো ফুলে গেছে আর ব্যথা করতেছে। আমার পকেটে তো সবসময় আমি 10 টাকা নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু 100 টাকা কোথায় থেকে আসলো এটাই চিন্তা করতেছি। মনে হয় ওই মেয়েটা দিয়েছে ব্যথার মলম কেনার জন্য। বাহ, মেয়েটা তো দেখি খুবই ভালো, তাকে মায়েরও দিয়েছে আবার টাকাও নিয়ে গিয়েছে মলম কিনে দেওয়ার জন্য। খুবই ভালো, খুবই ভালো। তা মেয়েটাকে কিছু করতে পারলি? কিছু করতে পারলাম মানে, করেই দিয়ে এসেছি। 3-3বার লিপ কিস করেছি তার ঠোঁটে, কিন্তু মেয়েটা আমাকে বলতেছে যে ওনাকে বিয়ে হয়ে গেছে, তার নাকি 2 বছরের একটা বাচ্চা আছে। আমার একদম বিশ্বাস হচ্ছে না, আবার না বিশ্বাস করতেও পারতেছি না। আরে বেটা, এত চিন্তা করিস কেন? আমরা আসি না, মেয়েটার খোঁজ খবর নিয়ে ফেলবো, তুই এত চিন্তা করিস না। আর 100 টাকা দিয়েছে, এই 100 টাকা আমাদেরকে দিয়ে দে, আমরা চা নাস্তা করে ফেলবো। নে, কোনোদিন তো আমাদেরকে চা নাস্তা
করার টাকা দেশ নাই। আজকে অন্তত 100 টাকাটা দিয়ে দে। না রে, 100 টাকাটা দিব না। আমাকে 100 টাকা দিয়েছে মলম কেনার জন্য। আগে মলম কিনে নেই, এরপর যদি 2-3 টাকা বেঁচে থাকে তাহলে তোদেরকে দিয়ে দিব না চা নাস্তা করার জন্য। শালা কি পোন, তুই আর কোনোদিন ভালো হবে না। একবার শুধু বিয়ে কর, এরপর ভাবির কাছ থেকে সব সুদে আসলে নিয়ে নেব। তোকে বাসর করতে দিব না, বাসর আমরা করে আসবো। বেবি হলে তোকে বাবা ডাকবে, আমাদেরকে না। ঈশানের কথা শুনে সবাই হাসতে লাগলো। এদিকে আকাশ ওইখানে না দাঁড়িয়ে থেকে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার ফুফাতো বোন এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ ভাইয়া, তোমার এরকম অবস্থা কেন? আবার হাতে একটা ব্যথার মলম কেন? ব্যথা পেয়েছো নাকি কোথাও? ব্যথা পাইছি মানে প্রচুর ব্যথা পাইছি। এখন তুই আমার সামনে থেকে সর, আমাকে রুমে যেতে দে। আগে আমি ব্যথার মলম লাগিয়ে শান্ত করি, এরপর কথা বলবো তোদের সাথে। এ বলে আকাশ ওইখান থেকে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে প্যান্ট খুলে মলমটা লাগিয়ে নিল। বিছানায় শুয়ে আছে। এমন সময় শান্ত এসে আবারও বলতে লাগলো, আরে আকাশ ভাইয়া, আপনি দরজাটা খুলেন, আপনার শান্তা চলে এসেছে। আপনার আগার ব্যথা, গুড়ায় ব্যথা, যেখানেই ব্যথা হোক, আমি শান্তা একবারে ঠান্ডা করে দিব। দরজা খুলেন তাড়াতাড়ি। শান্তা, তুই এখান থেকে যাবি নাকি এখন আমি উঠে আসবো? উঠে আসলে কিন্তু খুব মাইর খাবি আমার হাতে। আমি তো জানি আপনার এখন প্যান্ট খোলা, আর আপনি এখন আপনার পাছায় মলম লাগিয়ে শান্তিতে আপনার পাছাকে শান্ত করছেন। এটা বলতেই আকাশ নিজের মনকে বলতে লাগলো, কি ব্যাপার, এই মেয়েটা বুঝলো কি করে? আমার এখন প্যান্ট খোলা, আর আমি আমার পাছায় মলম লাগিয়ে আমার পাছা শান্ত করতেছি। নিশ্চয়ই আমার দরজায় কেন ছোট্ট ফোঁটা করে রেখেছে, না হলে তো দেখতে পারতো না। আপনি ভাবেন না আমি আপনার দরজার ফুটা করে রেখেছি। আমি আপনার দরজায় ফুটা করে রাখি নাই। আমি জানি, এটার জন্যই তো বলছি। আচ্ছা এখন চলে যাই, কিছুক্ষণ পর আবার এসে বিরক্ত করব। শান্তার কথা শুনে আকাশ এবার কিছুটা ভয় পেয়ে গেল। আকাশ ভয়ে ভয়ে বলতে লাগলো, আম্মু গো, আব্বু গো, আমার ফুফাতো বোনকে ভূতে ধরেছে। তাড়াতাড়ি তাকে এই বাড়ি থেকে বের করে দাও, না হলে কিন্তু আমার ঘাড় মটকে দিবে। পরে কিন্তু আমাকেও হারাবে, আমার ভবিষ্যৎই হারাবে। এইসব বলতেছে আর ছোট বাচ্চাদের মতো কান্না করতেছে। দীর্ঘ 1 ঘন্টা পর আকাশের আম্মু আকাশের দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কি রে আকাশ, তোর কি হয়েছে? দরজা খোল। তুই নাকি ব্যথা পেয়েছিস? কোথায় ব্যথা পেয়েছিস দেখি, মলম লাগিয়ে দেই। আকাশ দরজা খুলে তার আম্মুকে বলতে লাগলো, আমি কোথাও ব্যথা পাই নাই। ব্যথা পাইলে তো অবশ্যই তোমাকে বলতাম। তুই যদি ব্যথা না পাইতি তাহলে তো শান্তা আমাকে মিথ্যে কথা বলতো না। তুই অবশ্যই ব্যথা পাইছস। শান্তা, এই শান্তা, আকাশ কোথায় ব্যথা পাইছে রে? আকাশ ভাইয়াকে জিজ্ঞাসা করেন কোথায় ব্যথা পাইছে। আমি বললে পরে আমাকে ঝাড়ু নিয়ে দৌড়ানি দিবে। আরে আম্মু, আমি বলতেছি তো আমি ব্যথা পাই নাই। তুমি যাও তো এখন এখান থেকে। আমি ব্যথা পাইলে তো অবশ্যই তোমাকে জানাতাম। আমি ব্যথা পাই নাই বললাম তো। সত্যি তো তুই ব্যথা পাস নাই, নাকি আমার সাথে মিথ্যে কথা বলতেছিস? হ্যাঁ, সত্যি বলতেছি, আমি ব্যথা পাই নাই। ব্যথা পাইলে অবশ্যই বলতাম। এখন যাও তো। আর আমার খুব ক্ষুধা লাগছে, আমার জন্য খাবার রেডি করো। খাবার খাবো আমি, আর পারলে শান্তাকে দিয়ে খাবারটা আমার রুমে পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি খাবারটা শান্তাকে দিয়ে পাঠিয়ে দিতেছি। বিকেলে শান্তাকে নিয়ে একটু ঘুরতে যাস তো। মেয়েটা তো এখানে এসেছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, আর 2 থেকে 3 দিন এখানে থাকবে, পরে চলে যাবে। মেয়েটা তো এসেছে ঘোরার জন্য, তাকে ঘুরিয়ে নিয়ে আয়। আম্মু, তুমি তো জানো আমার বন্ধুগুলো কেমন একটু লুচ্চা টাইপের। শান্তাকে দেখলেই লুচ্চামি শুরু করে দিবে। তাই আমি যাইতেছি না শান্তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। আর সে যেদিন চলে যাবে এর আগের দিন তাকে ঘুরিয়ে আনবো। লুচ্চা টাইপের তো কিছু হয়েছে, তারা আমার সাথে কিছু করবে নাকি? আর তারা তো আমাকে চিনেই না। তুমি তাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে কেন? পরিচয় না করিয়ে দিলে তো ওরা কিছুই বলবে না। তোকে বললাম তো, তুই যেদিন চলে যাবি এর আগের দিন তোকে এই পুরো শহর ঘুরে দেখাবো। যত টাকাই লাগুক না কেন, আম্মু তো আছে, আম্মু টাকা দিবে, তাই না আম্মু? শান্তা, আকাশ যেহেতু বলতেছে তাহলে আকাশের কথাই মেনে নেই। তুই যাওয়ার আগের দিন না হয় তোকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করবে। ঠিক আছে, তবে আর একটা কথা রাখতে হবে। আমাকে আজকে রাতে আইসক্রিম এনে দিতে হবে, তাও আবার তোমার টাকায়। যদি না পারো তাহলে তো আমি বলেই দিব। আরও তোমার অনেক গোপন কথা জানি, ওইগুলোও বলে দিব। পরে কিন্তু মাইন্ড কার চিপায় পড়ে যাবে, তখন আর আমাকে কিচ্ছু বলতে পারবে না। তুই কাউকে কিছু বলিস না। তুই যা চাইবি আমি তোকে তাই দিব। রাতে আমি বাহির থেকে আসার সময় তোর জন্য আইসক্রিম নিয়ে আসবো। শান্তা আর কিছু না বলে ওইখান থেকে চলে আসবে নিচে। আকাশের জন্য খাবার নিয়ে আকাশের রুমে দিয়ে চলে গেল তার রুমে।
এদিকে ঈশিতা তার কেবিনে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। টেবিলের উপরে থাকা ফোনটা হাতে নিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আব্বু বলতে লাগলো, কি রে ঈশিতা, তুই এখন কোথায় আছিস? অফিসে নাকি? হ্যাঁ আব্বু, আমি এখন অফিসে আছি। কেন, কিছু বলবে নাকি? হ্যাঁ, তোর সাথে একটা ছেলে দেখা করবে। ছেলেটার সাথে একটা কফি শপে তুই দেখা কর। আমি তোর নাম্বার ছেলেটাকে দিয়ে দিয়েছি। দেখা করে তোরা কথাবার্তা বলে নে, ওই ছেলেটার সাথে বিয়ের কথাবার্তা বলবো। আব্বু, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি ওই ছেলেকেই বিয়ে করব। আর কিছুদিন যাক, এরপর ওই ছেলেকে আমি আমার বাসায় নিয়ে যাব, সাথে তার আব্বু আম্মুকেও নিয়ে যাব। তাহলে তুই আমাদের এতদিন বলিস নাই কেন? আর এখন হঠাৎ করে বলতেছিস যে তোর ছেলে পছন্দ আছে, ছেলেকে নিয়ে আসবি কিছুদিন পর। এতদিন বলি নাই, ছেলেটাকে কিছু পরীক্ষা করছিলাম, এটার জন্য বলি নাই। এখন পরীক্ষা শেষ, তাই তোমাদেরকে বললাম। ও আচ্ছা, তাহলে ছেলেটা যদি তোকে ফোন দেয়, ছেলেটাকে না বলে দিস তাহলেই হবে। আমি না, বলতে পারবো না। তুমি ছেলেটাকে ফোন দিয়ে বলে দাও যে আমি এখন বিয়ে করতে পারবো না। তুমি বলে দিলেই ছেলেটা আর আমাকে ফোন দিবে না। ঠিক আছে, আমি বলে দিতেছি। আচ্ছা, তুই তাহলে এখন কাজ কর, আর সন্ধ্যার আগে বাসায় চলে আসবি, কিন্তু রাত করে বাসায় আসবি না। ঠিক আছে, সন্ধ্যার আগেই বাসায় চলে আসবো। এ বলে ঈশিতা কলটা কেটে দিয়ে চেয়ারের সাথে মাথাটা হেলান দিয়ে চোখটা বন্ধ করতেই করিম চাচা বলতে লাগলো, কি ব্যাপার মামনি, তোমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে নাকি তুমি যে না বলে দিয়েছো? বিয়ে ঠিক তেমন করে নাই, তবে আমার জন্য ছেলে দেখতেছে। আমি এখন বিয়ে করতে চাইতেছি না। আমি আর 1 থেকে 2 বছর পর বিয়ে করতে চাইতেছি। এটার জন্যই আমি তাদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে না করে দিয়েছি। ও আচ্ছা, আর এই ছেলেটা কি করেছে? ওই ছেলেটাকে এভাবে মারছো কেন? আর বললেন না, 1 নাম্বারের ফাজিল ওই ছেলেটা। রাস্তাঘাটে পুলিশের সাথে বেয়াদবি করে, এইটার জন্য তাকে ধরে এনে মাইর দিয়েছি। আজকে আমাকে 2 ঘন্টা দৌড় করিয়েছে, পরে তাকে দূরে এইখানে নিয়ে এসেছি। আবার এখানে আনার পর আমার সাথে আবার বেয়াদবি করা শুরু করেছে, পরে দিছি মাইর। ও আচ্ছা। ঈশিতা করিমের সাথে কথা বলতে লাগলো। এদিকে আকাশ খাওয়া দাওয়া করে চলে আসলো আবার বাহিরে, লুঙ্গি পরে ঘোরাঘুরি করতেছে। এমন সময় একটা মেয়ে বলে উঠলো, এই যে ভাইয়া, আপনার লুঙ্গির নিচে টুনটুনি ঝুলতেছে, তাড়াতাড়ি টুনটুনিকে বেঁধে রাখেন, না হলে পড়ে যাবে। মেয়েটার কথা শুনে আকাশ নিচে তাকাতে দেখতে পেল সত্যি তার টুনটুনি চলতেছে। এটা দেখে আকাশ মেয়েটাকে উদ্দেশ্য করে বলতেছে, আমার টুনটুনি ঝুলতেছে? এটা আপনি দেখলেন কিভাবে? লুঙ্গির উপর দিয়ে দেখা যাচ্ছে নাকি যে আমার টুনটুনি ঝুলতেছে? লুঙ্গির উপর দিয়ে দেখা যায় না, তবে আপনাকে দেখে বোঝা যাইতেছে। এই বলে মেয়েগুলো চলে গেল। এদিকে আকাশ মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, এই মেয়ে কইলোটা কি? আমার টুনটুনি নাকি 1.5 ইঞ্চি তার কাটার মতো। থাক বাবা, লুঙ্গি পরে আর বের হবো না কখনো। যদি বের হই তাহলে এই রকম কথা বলবে। এসব বলতে বলতে আকাশ চলে আসলো চায়ের দোকানে। এসে দেখে তার বন্ধু বান্ধবরা বসে বসে চা খাচ্ছে। আকাশকে দেখে শুভ বলতে লাগলো, কিরে আকাশ, এসেছিস? যাক, ভালোই হয়েছে। এখানে বসে চা খা। আমি বসে চা খেতে পারবো না। তোরা তো জানিস আমার কি অবস্থা। শুভ, আজকে একটা জিনিস খেয়াল করেছিস? আকাশ কিন্তু ভিন্নতা এসেছে। একবার ভালো করে তার দিকে তাকে দেখতো, ভিন্নতা কেমন এসেছে। ফাহমিদের কথা শুনে শুভ আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে। এটা দেখে শুভ আকাশের সামনে সে দাঁড়িয়ে বলতে লাগলো, হ্যাঁ জানি জানি, তাহলে এক কাজ কর, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খা আর আমরা দেখি তোকে। বাহ মামা বাহ, আজকে তো দেখি তুমি লুঙ্গি পরেছো। এটার জন্যই তো বলি আজকে আকাশকে চেনা যাচ্ছে না কেন। ভালোই হয়েছে মামা, তুমি লুঙ্গি পরে এসেছো। লুঙ্গিতে তোমাকে অনেক অনেক সুন্দর লাগে। তবে আবার দেখো, কোনো মেয়ে লুঙ্গির টান মেরে খুলে দেয় না যেন। খুলে দিলে কিন্তু তোমার ভবিষ্যৎ অন্ধকার। আরে বেটা, আমার ভবিষ্যৎ অন্ধকার হতে যাবে কেন? দেখলে তো আমারটাই দেখবে, আর কারটা দেখবে? ভেতরটাই তো দেখবো। রাস্তায় তো দেখে আসলাম, মেয়েরা তাকে 1.5 ইঞ্চি তার কাটা বলতেছে। আরো কিছু বলবো নাকি সবাইকে? না ভাই থাক, আর কিছু বলতে হবে না। তুই আমার তরফ থেকে 1 কাপ চা বেশি খেয়ে নে আজকে। আমি চায়ের টাকাটা দিয়ে দিব নে, তোর 5 টাকা। থাক ভাই, আমাকে আর টাকা দিতে হবে না, আমার কাছে টাকা আছে, টাকা দিয়ে চা বানিয়ে খেতে পারবো। সবাই এসব কথা বলতেছে। এদিকে ঈশিতা গাড়ি নিয়ে পুরো এলাকাটা চক্কর দিতেছে। এমন সময় দেখতে পেল আকাশ দোকানে বসে চা খাইতেছে তার বন্ধু বান্ধবদের সাথে। এটা দেখে ঈশিতা চলে আসলো আকাশের কাছে। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তোর বাসে নাকি লাল হয়ে গেছে? একটু খুলতো দেখি, বেয়াদবির শাস্তিটা কেমন দিয়েছি আমি। হঠাৎ পিছন থেকে এরকম কথা শুনে সবাই চমকে পেছনে তাকালো। পিছনে তাকিয়ে দেখে ঈশিতা দাঁড়িয়ে আছে। ঈশিতাকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি এসেছেন? বসে না, এখানে এই ম্যাডামকে একটা দুধ চা দে, ভালোভাবে বানিয়ে দে ম্যামকে চাটা। না, আমি চা খাবো না, এখন চা খেয়ে এসেছি অফিস থেকে। আর তো কিছু 100 টাকা দিয়েছিলাম মলম আনার জন্য, মলম লাগিয়েছিস? হ্যাঁ মলম তো লাগাইছি, কিন্তু আপনি কাজটা একদম ঠিক করলেন না। আমি না তো বসতে পারতেছি, না তো কাউকে কিছু বলতে পারতেছি, সবাই আমাকে পচাইতেছে।
বেয়াদবির ফল এমনটাই হয়, আমার সাথে বেয়াদবি করেছিস, এটার জন্য বেয়াদবির ফল পাইছিস। আবার যদি কখনো আমার সাথে বেয়াদবি করার চেষ্টা করিস তাহলে এটার ফল অনেকটা খারাপ হবে। যখনই পড়েছে নজর, আপনি তো হয়ে গেছেন মোর। আপনাকে যেহেতু আমার দিল চাইতেছে, সো আপনাকে লাগবেই। এখন কিভাবে লাগবে, কখন লাগবে, কোথায় লাগবে সব পরে দেখা যাবে। গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব, পরে এসব ভূত হয়ে উড়ে যাবে। এইসব ভূত কখনো উড়বে না, উড়লে আরো আগেই উঠতে পারতো। এখন আমাকে এসব বলে কোনো কিছুই লাভ হবে না। আপনার যখন পিছু নিয়েছি, আপনার পিছু আমি ছাড়বো না। কিভাবে পিছু ছাড়াতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। তোর মতো কত ছেলেকে আমার পেছন থেকে সরিয়ে দিয়েছি, আর তুই বলতেছিস তোকে পারবো না। এ বলে ঈশিতা ওইখান থেকে চলে গেল। এদিকে আকাশ ঈশিতার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ঈশিতা একবার পিছনে ফিরে দেখে আকাশ তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ঈশিতা মনে মনে বলতে লাগলো, ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে আমাকে দেখে। যেই করেই হোক এই ছেলেকে আমার পেছন থেকে সরাতে হবে। এমনিতেও ছেলেটা অনেক জুনিয়র, সো আমাকে বুঝে শুনে কাজ করতে হবে। এসব বলতে বলতে ঈশিতা গাড়িতে উঠে পড়লো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ঈশিতা ছোট বোন এসে দরজাটা খুলে দিল। ঈশিতাকে দেখে বলতে লাগলো, আপু তুমি কিন্তু মোটেও এটা একদম ঠিক কাজ করলে না। ছেলেটাকে মানা করে দিলে কেন? ছেলেটা তো অনেক হ্যান্ডসাম ছিল। তুমি বিয়ে করবে না আমাকে বলে দিলেই তো পারতে। আমি আপুকে পটিয়ে সটিয়ে বলে ফেলতাম আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। ঈশিতা তার ছোট বোনের মুখে এমন কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। ইরার গাল টেনে বলতে লাগলো, বেশি পাকা হয়ে গেছিস তাই না? দিব কানের নিচে 2-1টা চট, 2 দিন কানে কম শুনবি। ভালো কথা বললেই অপরাধ। যাও যাও, আমি আর তোমাকে কিছু বলবোই না। ঈশিতা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার আম্মু এসে তার পাশে বসলো আর বলতে লাগলো, ঈশিতা, তুই যেই ছেলেকে পছন্দ করিস সেই ছেলেকে নিয়ে আমাদের বাসায় আসিস তো কালকে। আজকে তো রাত হয়ে গেছে, আজকে তো আনতে পারবি না। ঈশিতা তার আম্মুর মুখে এরকম কথা শুনে চোখ বড় করে তাকালো তার আম্মুর দিকে, যে কিছু বলতে যাবে। এমন সময় ইরা ঈশিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু তুমি আনবে কিভাবে? তুমি তো কোনো ছেলেকে পছন্দই করো না। যদি পছন্দ করতে তাহলে তো সারাদিন সারা রাত ওই ছেলের সাথে কথা বলতে। আমি তো একদিনও দেখলাম না তুমি 1 মিনিটের মতো তো কারোর সাথে কথা বলো না। আমি কার সাথে কথা বলি কার সাথে কথা বলি না এটা কি তোর জানার দরকার আছে নাকি? আর তুই কি আমার ঘরের সব সময় থাকিস নাকি যে আমি কথা বলি নাকি কথা বলি না এটা দেখার জন্য? হ্যাঁ, এখন তো মিথ্যা কথা বলবেই। আমি সত্য কথা বলে দিয়েছি না, এটার জন্য তো মিথ্যা কথা বলবেই তোমরা। যাও যাও, আর কিছু বলবো না আমি। শুধু শুধু আমার সাথে রাগ দেখাও। সত্যি কথা বললেই আর রাগের তুলনা হয় না। আম্মু তুমি ঈশিতা আপুকে কিছু বলতে পারো না। আপুকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও, যাতে আমি শান্তিতে এই বাড়িতে থাকতে পারি। দাঁড়া, তোকে আমি এই শান্তিতে থাকাচ্ছি। এই বলে ঈশিতা যে ইরাকে দৌড়ানি দিতে যাবে, এমন সময় ইরা এক দৌড়ে চলে গেল তার রুমে। এদিকে ঈশিতা তার আম্মুর কোলে মাথা রেখে বলতে লাগলো, আম্মু আমি এখন বিয়ে করতে চাইতেছি না। আর একটা ছেলে আমার পছন্দ আছে, কিন্তু ছেলেটা আমার থেকে 1-2 বছরের ছোট হবে মনে হয়। বয়সে এটা কোনো এফেক্ট করে না, তোর পছন্দ হলেই চলে। কালকে তাকে নিয়ে আসিস, আমি একবার দেখবো। আচ্ছা, কালকে আমি তাকে নিয়ে আসবো না, এখন আমি ঘুমাতে যাই। ঈশিতা চলে গেল তার রুমে ঘুমানোর জন্য। অন্যদিকে আকাশ তার রুমে বিছানায় শুয়ে আছে আর মনে মনে বলতে লাগলো, যে করেই হোক ওই পুলিশ ম্যাডামের খবর দিতে হবে। ম্যাডাম কি বিবাহিত নাকি অবিবাহিত? বিবাহিত হলে তো আর কিছু করা যাবে না, অবিবাহিত হলে ম্যাডামের পিছু ছাড়বো না। যেখানে যাই সেখানেই আমি যাব। এসব বলতে বলতে আকাশ ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে আসলো কলেজে। সব বন্ধু বান্ধবরা বসে আছে গাছের নিচে। আকাশ যেতেই আকাশকে উদ্দেশ্য করে শুভ বলতে লাগলো, কিরে আকাশ, রাতে ঘুমাতে পারছিস নাকি ব্যথা করে নাই? না রে, ব্যথা করে নাই, রাতে ঘুমাতে পারতেছি কোনো রকম। ওই মেয়েকে তো আমি ছাড়বো না। যতদিন ওই মেয়ের সব খবর না জানতে চাই ততদিন আমি তার পিছু ছাড়বো না। সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তার পিছু করব, মানে করবই। মামা এক কাজ কর, চল আমরা সবাই ওই পুলিশ মেয়েটাকে কিডন্যাপ করে তোর সাথে বিয়ে দিয়ে দেই। তখন তো আর কেউ কিছু করতে পারবে না বা বলতেও পারবে না। আরে না, এটা করা যাবে না। আগে তার ব্যাপারে খোঁজ খবর নেই। যদি সে অবিবাহিত হয় তাহলে না হয় কোনো কিছু করা যাবে, এর আগে কোনো কিছু করা যাবে না। পরে আমাদের সবাইকে জেলে ভরে দিবে। আরে তো ভয় পাস কেন? জেলে বললে ফুটবে। তুই থাকবি বাহিরে, আমরা থাকবো। প্রেম করিস, তো ভয় পেলে চলবে? এ বলে সবাই চলে আসলো ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে বাইরে ফুচকার দোকানে বসে সবাই ফুচকা খাইতেছে। এমন সময় একটা পুলিশের গাড়ি এসে ফুচকার দোকানের সামনে থামলো। এটা দেখে শুভ আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আকাশ চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ পর গাড়ি থেকে ঈশিতা নেমে চলে আসলো আকাশের সামনে। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
আকাশ, ওই যে তোর শালিকা চলে এসেছে, তাড়াতাড়ি যা, গিয়ে দেখা করে আয়, আর পারলে একটু আদর করিস। এই বেয়াদব ছেলে, তুই এইদিকে আয়। তুই সবার কাছে কি বলেছিস আমার নামে? আকাশ কিছুটা ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বলতে লাগলো। আমি আবার কখন কি বললাম, আর আমি কার কাছেই বা কি বলেছি? চল আমার সাথে, আমি দেখাচ্ছি কার কার কাছে কি বলেছিস। তাড়াতাড়ি আয়। এই বলে ঈশিতা চলে গেল গাড়ির ভিতরে। এদিকে আকাশ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলো গাড়ির কাছে। আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশিতা বলতে লাগলো। কিরে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে এসে বস তাড়াতাড়ি, বেশি দেরি করবি না। আকাশ গাড়ির ভিতরে বসে পড়তেই বেশ কিছুক্ষণ পর ঈশিতা গাড়িটা স্টার্ট দিয়ে বলতে লাগলো। তোকে তো বলেছিলাম না আমার বিয়ে হয়ে গেছে। এখন আমার বর আমাকে ফোন দিয়েছে, আমাকে বিয়ে করতে পারবি? আমি কেন এক বাচ্চার মাকে বিয়ে করব? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আর আপনি আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? আমাকে নামিয়ে দেন। নামিয়ে দিবে মানে? চুপচাপ এখানে বসে থাক, না হলে তোর কি অবস্থা করবো আশা করি ভালো করেই জানিস। এই বলে ঈশিতা চুপচাপ গাড়ি চালাতে লাগলো। একটা নির্জন রাস্তায় এসে গাড়িটা দাঁড় করিয়ে আকাশের দিকে তাকাতেই আকাশ ভয় পেয়ে বলতে লাগলো। কি ব্যাপার, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি কি করেছি? আর আশেপাশে তো একটা মানুষও নেই। আপনি আমাকে এটা কোথায় নিয়ে এসেছেন? আমি তোকে কোথায় নিয়ে এসেছি এটা না হয় পরে জানতে পারবি, এখন আমি যা যা বলতেছি তাই তাই কর। এদিকে আয়। এই বলে ঈশিতা আকাশের শার্টের কলার টান মেরে তার কাছে নিয়ে আসলো আকাশকে। আকাশের চোখের দিকে তাকিয়ে ঈশিতা আস্তে আস্তে আকাশের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। এটা দেখে আকাশ চোখ বড় বড় করে তাকিয়ে আছে ঈশিতার দিকে। আকাশ আস্তে আস্তে করে ঈশিতার একেবারে কাছে এসে তাকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর ঈশিতা আকাশকে ছেড়ে দিয়ে সামনের দিকে তাকিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে বলতে লাগলো। এটা মনে রাখিস, আর এখন আমি তোকে কোথায় নিয়ে যাইতেছি এটা না হয় পরে বলবো। আর যেখানেই নিয়ে যাই না কেন, যে প্রশ্ন করবে চুপচাপ উত্তর দিবি, অন্য কোনো কিছু বলবি না। ঠিক আছে, তবে হঠাৎ আপনি আমার সাথে এটা করলেন কেন? এটা না করলে তো পারতেন। আপনার না জামাই আছে? হ্যাঁ, আমার জামাই আছে, তাতে কি হয়েছে? সে তো আমাকে ছেড়ে চলে গেছে, তাই তো আমি তোর কাছে এসেছি। এখন একদম চুপচাপ বসে থাক, কোনো কথা বলবি না। আকাশ তার পকেট থেকে ফোনটা বের করে শুভকে মেসেজ দিয়ে বলতে লাগলো। মামা, কাম তো হয়ে গেছে। মেয়েটা তো আমার জন্য পুরো পাগল হয়ে গেছে। আমাকে একটা নির্জন রাস্তায় নিয়ে এসে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে লিপ কিস করেছে। ওয়াও, কি কথা শুনাইলি মামা, আমার তো মন চাইতেছে তোর মতো আমিও একটা প্রেম করি। মামা, ওই মেয়েটা কে বলে আমাকেও একটা ব্যবস্থা করে দে। আকাশ মেসেজ করতেছে, এমন সময় ঈশিতা আকাশকে বলতে লাগলো। নিশ্চয়ই আমি এখন যে লিপ কিস করেছি এটা তোর বন্ধুদেরকে জানাইছো, তাই না? ঈশিতার কথা শুনে আকাশ অবাক হয়ে তাড়াতাড়ি করে ফোনটা পকেটে রেখে বলতে লাগলো। না, মানে আমার বন্ধু বলছিল যে আমি এখন কোথায় আছি, তারা আসবে নাকি, এটারই উত্তর দিয়েছিলাম। ও আচ্ছা, তাই নাকি? বাহ, বেশ ভালো তো। বেশ কিছুক্ষণ পর ঈশিতা আকাশকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই ঈশিতার আম্মু এসে দরজা খুলে দিল। ঈশিতার সাথে আকাশকে দেখে খুশি হয়ে দুজনকে ভিতরে নিয়ে গেল। আকাশ আর ঈশিতা বসে আছে সোফায়। এমন সময় ঈশিতা বলতে লাগলো। আকাশ, তুমি এখানে বসো, আমি আমার রুম থেকে আসতেছি। আর আম্মু যা যা প্রশ্ন করবে তার উত্তর দেবে, কিন্তু উত্তর না দিলে খবর আছে। এ বলে ঈশিতা চলে গেল তার রুমে। এইদিকে আকাশ গুটিসুটি মেরে বসে আছে সোফায়। এমন সময় ঈশিতার আম্মু এসে বলতে লাগলো। বাবা কেমন আছো? বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাসার সবাইও ভালো আছে। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে নাকি? পছন্দ তো হয়েছে, কিন্তু আপনার মেয়ে তো বিবাহিত, তাকে আমি বিয়ে করব কিভাবে? আর তার নাকি একটা বাচ্চাও আছে, আমি তাকে বিয়ে করতে পারবো না। আকাশের কথা শুনে ঈশিতার আম্মু আকাশের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর ঈশিতা তার আম্মু বলতে লাগলো। নিশ্চয়ই তোমাকে এই কথা এটা সেটা বলেছে, তাই না? আসলে তারার এখনো বিয়ে হয় নাই, সে তোমাকে হয়তো পরীক্ষা করছিল তুমি তাকে বিয়ে করবে নাকি করবে না। তার মানে ওনার বিয়ে হয় নাই, আর উনি আমার সাথে মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, তোমার সাথে মিথ্যে কথা বলেছে। ঈশিতার আম্মু আকাশের সাথে কথা বলতেছে। এমন সময় এরা তার রুম থেকে এসে আকাশের পাশে বসে বলতে লাগলো। আম্মু, তুমি যাও, গিয়ে রান্না করো, আমি কথা বলতেছি। ঠিক আছে, তুই কথা বল, আমি রান্নাটা শেষ করে ফেলি। ঈশিতার আম্মু চলে যেতেই এরা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ভাইয়া, তুমি কিন্তু আপুকে বিয়ে করবে না। আপুর কিন্তু একটা রোগ আছে, রাতের বেলা আপু তার পাশে যে কেউ ঘুমালে তার গলা টিপে ধরে, এমনও হতে পারে তাকে মেরেও ফেলতে পারে। ইরার কথা শুনে আকাশ কিছুটা ভয় পেয়ে ঘামতে লাগলো। এটা দেখে এরা মনে মনে বলতে লাগলো।
যাক, আইডিয়াটা কাজে দিয়েছে, এবার আপুকে বোঝাবো মজা। আরো কিছু বলি, দেখি আমার কথা বিশ্বাস করে কিনা। আপু কিন্তু অনেক রাগী, রেগে গেলে কিন্তু আবার মাথা ফাটিয়েও দিতে পারে। বাড়ি দেখতেছেন না, পুরাটা ফাঁকা। আপু সব কিছু ভেঙে ফেলছে রাগের কারণে। আপনি আপুকে বিয়ে না করে আমাকে বিয়ে করতে পারেন, আমি কিন্তু খুবই শান্তশিষ্ট একটা মেয়ে। ইরার কথা শুনে আকাশ অবাক হয়ে ইরার দিকে তাকিয়ে রইল। ইরাকে উদ্দেশ্য করে আকাশ যে কিছু বলতে যাবে, এমন সময় ঈশিতা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো, কি রে এরা, তুই উল্টাপাল্টা কি বোঝাচ্ছিস আকাশকে? কই আপু, আমি তো কিছু বলিনি। আমি জাস্ট বলছি যে তুমি খুবই ভালো একটা মেয়ে, তোমাকে বিয়ে করতে পারবে। তুমি বিশ্বাস না করলে ভাইয়াকে জিজ্ঞেস করতে পারো। থাক, আর জিজ্ঞেস করতে হবে না। তুই কি বলতে পারিস না? এইসব আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, তোমার তো খুব ভালো করেই জানা আছে, তাহলে আবার আমাকে জিজ্ঞেস করো কেন? আমাকে ভাইয়া আপনি থাকেন, আর আপনাকে যা যা বলেছি এই সব চিন্তা ভাবনা করে এরপর সামনের দিকে এগোবেন, না হলে কিন্তু আপনার বিশাল বড় একটা সমস্যা হবে। ঠিক আছে, তুমি চাও তাহলে আমি ভেবেচিন্তে এরপর কাজ করব। এরা চলে যেতেই আকাশ ঈশিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম আমি বাসায় যাব। আম্মু ফোন দিয়েছে, বলেছে যে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। তোর ফোনে কেউ কল দেয় নাই আমি জানি, আর ইরা যা বলেছে একদম মিথ্যা কথা বলেছে। তুই আম্মুর কাছে জিজ্ঞেস করতে পারিস, আম্মু রান্নাঘরে আছে, যা জিজ্ঞেস করে আয়, আমি এখানে বসে আছি। আকাশ ঈশিতার চোখের দিকে তাকিয়ে ওইখান থেকে চলে গেল ঈশিতার আম্মুর কাছে। ঈশিতার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি আপনার মেয়ে কি কোনো সমস্যা আছে? রাতে কি কারো গলা টিপে ধরে নাকি? আবার ওনার নাকি অনেক রাগ, এটার জন্য সবকিছু ভেঙে ফেলে। নিশ্চয়ই এই কথাগুলো তোমাকে ইরা বলেছে, তাই না? ইরা হচ্ছে ঈশিতার ছোট বোন, একটু দুষ্ট, সবার সাথেই এরকম করে। ঈশিতা এরকম কোনো কিছুই নেই। আর আমরা বাসা পাল্টাচ্ছি তো, এটার জন্যই বাকি জিনিসপত্র যা ছিল সব গ্রামে পাঠিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে এখানে সব কিছু কিনে ফেলবো। আর তুমি সোফায় গিয়ে বসো, 5-6 মিনিট লাগবে, রান্নাটা শেষ হয়ে গেছে, শুধু টেবিলে খাবারটা রেডি করব। আকাশ চলে আসলো সোফায়। বেশ কিছুক্ষণ বসে থাকার পর এসে তার আম্মু ঈশিতা আর আকাশকে ডেকে নিয়ে খাবার দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে ঈশিতা আকাশকে নিয়ে চলে আসলো বাহিরে। দুজন গাড়িতে বসে আছে, এমন সময় ঈশিতা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি মিস্টার, সবকিছু শুনলেন তো? এখন আমাকে বিয়ে করতে পারবেন নাকি সেটা বলেন। না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি খুবই বাজে একটা মেয়ে। আপনি আমার কাছে মিথ্যা কথা বলেছেন, এটার জন্য আমি আপনাকে বিয়ে করব না। আর আপনার সবকিছুই অনেক বড় বড়। আকাশের কথা শুনে ঈশিতা ঠাস করে আকাশের গালে জন্মালো আর বলতে লাগলো, লুচ্চামি সব জায়গায় সবসময় মানায় না। আমাকে এখনো চিনিস না, চিনলে তুই এইসব কথা বলতে পারতি না। এইবারের মতো তোকে ছেড়ে দিলাম, পরের বার যখন ধরবো তখন খুবই মাইর খাবি। কয়টা মেয়ের সাথে এরকম লুচ্চামি অথবা বলেছিস? সত্যি করে বল, না হলে কিন্তু পিস্তল সাথে আছে, গুলি করে দেবো। ওই আমি কয়টা মেয়ের সাথে লুচ্চামি কথা বলেছি? আমি কারোর সাথেই কথা বলি না। আপনি আমাকে আমার বাসার সামনে নামিয়ে দেন, আমি বাসায় যাব। এখন আপনাকে দেখলেই ভয় করে আমার। তোর ফোনটা দে তো, তোর ফেসবুক আইডি চেক করব, দেখি তোর ফেসবুকে কয়টা মেয়ে আছে আর কয়টা মেয়ের সাথে কথা বলিস। আকাশ তার ফোন দিতে চাইতেছে না। এদিকে ঈশিতা অনেক জোরাজুরি করে ফোনটা নিয়ে আকাশের ফেসবুক আইডি চেক করতে লাগলো। ফেসবুকে ঢুকতেই হাজার হাজার মেসেজ আসতে লাগলো। এটা দেখে ঈশিতা চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আবারও ফোনের দিকে তাকালো। সবগুলো মেসেজ দেখার পর ঈশিতা তার পিস্তলটা বের করে আকাশের মাথায় পিস্তলটা ঠেকিয়ে বলতে লাগলো, অনেক শখ মেয়েদের সাথে রুম ডেট করার, তাই না? চল তোর রুম ডেট করাচ্ছি আমি আজকে। থানায় নিয়ে এমন পিটানি দিব, মনে রাখবে। কালকে তো দিয়েছিলাম, মনে নেই? প্লিজ এমন করবেন না, আমি আর কখনো মেয়েদের সাথে কথা বলবো না। প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দেন। তোর মাপ আমি খরাচ্ছি। তোকে আজকে যদি ডান্ডা দিয়ে বাড়ি দিয়ে ঠান্ডা না করতেছি, ততক্ষণ আমি শান্ত হব না। এ বলে ঈশিতা গাড়ি চালিয়ে চলে আসলো থানায়। আকাশের ফোনটা তার পকেটে রেখে আকাশকে গাড়ি থেকে নামিয়ে টানতে নামতে নিয়ে চলে আসলো আবারও গতকালের সেই রুমে। আকাশকে সেই রুমে রেখে ঈশিতা চলে আসলো তার কেবিনে। একটা লোহার পাতলা স্টিলের লাঠিটা নিয়ে নিল, সাথে একটা কাঠের লাঠিও নিয়ে চলে আসলো আকাশের কাছে। দুইটা লাঠি দেখে আকাশ বারবার ঢোক গিলতে লাগলো। এটা দেখে ঈশিতা বলতে লাগলো, আজকে তোর এমন অবস্থা করব, তুই আমার কথাগুলো সব সময় মনে রাখবি। অনেক বেশি বার বেড়ে গেছিস না, এটা শাস্তি এখন তোকে দিব আমি। এ বলে ঈশিতা দরজাটা ভালোভাবে লাগিয়ে আকাশের শার্টের দুপাশ ধরে একটা শার্ট মেরে শার্ট ছিঁড়ে ফেলল। আকাশের পুরো সিক্সপ্যাক দেখে ঈশিতা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে আবারও তার কাজের দিকে মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পর ঈশিতা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর প্যান্ট খুল তাড়াতাড়ি, না হলে কিন্তু এক্ষুনি মারা শুরু করব।
আকাশ তাড়াতাড়ি করে তার প্যান্ট খুলে রেখে দিল এক সাইডে, তার নিচে শুধু একটা আন্ডার প্যান্ট পরা। এটা দেখে ঈশিতা বলতে লাগলো, ওইটা পরে আছিস কেন? ওটা খুলে ফেল। আজকে তোকে এমন মারবো ভবিষ্যতে বাচ্চার মুখ দেখতে পারবি না। আপনার কি একটু লজ্জা করতেছে না এইসব বলতে? একটা ছেলেকে এইভাবে মারবেন ঠিক আছে, তাও আবার সবকিছু খুলে রেখে। এখন যদি এটা খুলে ফেলি তাহলে তো আপনি আমার ভবিষ্যৎ দেখে ফেলবেন। মেয়েদের সাথে যখন লুচ্চা লুচ্চা কথা বলেছিস তখন মনে ছিল না? আজকে আমি দেখতে চাই তোর ওইটা কতটুকু বড়। তাড়াতাড়ি 1 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি কর। না, আমি খুলতে পারবো না। আপনি এভাবে যত পারেন আমাকে মারেন, আমি আপনাকে কিছুই বলবো না। না, আমি এভাবে মারতে পারিনি। আমি আগে তোর ওইটা দেখবো, এরপর আমি তোকে মারবো। যদি বেশি বড় হয় তাহলে মারবো না। ঈশিতার কথা শুনে আকাশ হা করে তাকিয়ে আছে ঈশিতার দিকে। এটা দেখে ঈশিতা বলতে লাগলো, এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? যা বলেছি তাড়াতাড়ি কর। কানে কি কম শুনিস নাকি তুই? ঈশিতা আকাশ তার জাঙ্কিয়াটা খুলে ফেলতে ঈশিতা মিটমিট করে হাসতে লাগলো। এদিকে আকাশ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ব্যথা পাইছিস নাকি? ব্যথা পাবে কেন? তোর তো ব্যথা পাওয়ার কথা না। এটা যদি আপনার হইতো তাহলে আপনি বুঝতেন, আপনি তো আর বুঝবেন না। এখন যা করার তাড়াতাড়ি করেন, আমাকে আবার বাসায় যেতে হবে। বাসায় গিয়ে আবার মলম কিনে মলম লাগাতে হবে শরীরে। এমনিতে টাকা পয়সা নেই, ফকিরের মতো বসে আছি। কয় টাকা লাগবে তোর বল আমাকে। কয় টাকা লাগবে? এই ধরেন 10-20 লাখ টাকা হলেই চলবে। এই টাকা দিয়ে একটা বাইক কিনবো আর একটা বিয়ে করব, পরে বউকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াবো। যদি আমি তোকে 10 লক্ষ টাকা দেই তাহলে তুই আমাকে বিয়ে করবি? যদি করিস তাহলে আমি তোকে এক্ষুনি টাকা দিব। থাক, দরকার নেই। আপনার মতো একটা ডাইনি মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আপনার চাইতে আরো দ্বিগুণ ভালো আমার বান্ধবী, আমি তাকেই বিয়ে করব। সে আমাকে 10 লক্ষ কেন 30 লক্ষ টাকা দিবে। তুই তো দেখতেছি রীতিমতো মেয়ের কাছ থেকে যৌতুক দাবি করতেছিস। সেটার জন্য তোর কি শাস্তি হতে পারে জানিস? সারা জীবন জেল হতে পারে। আমি তো এখন জেলেই আছি, আর কি জেল হবে? এখন তো আমার উপর ডান্ডা পিটানি চলবে। তাড়াতাড়ি করেন, না করলে পরে আমি কিন্তু আপনার উপর চাপিয়ে করব। তখন আর আপনি কিছু বলতে পারবেন না। কি করবি তুই আমার? এটা দেখেছিস? এটা দিয়ে একটা বাড়ি দিব তোর। এটাই এখান থেকে কান্না করতে করতে বের হয়ে যাবি তুই। বললেই হলো নাকি যে আপনি বাড়ি দিবেন? যদি বাড়ি দেন তাহলে আপনার ভবিষ্যতের কি হবে? যদি আপনি আমাকে বিয়ে করতে চান তখন তো আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাহলে তুই একটু আগে বললি কেন তুই তোর বান্ধবীকে বিয়ে করবি? সে তোকে 30 লাখ টাকা দিবে। বলবো না? সে তো আমাকে অনেক আদর করে, আবার প্রতিদিন আমাকে টাকাও দেয়। আপনি কি দেন? আপনি তো মাত্র 2 দিন হয়েছে আমার সাথে কথা বলতেছেন। এই 2 দিন আপনি আমাকে কিছুই দেন নাই, জাস্ট আমি দিয়েছি আপনাকে। তার আগে তোকে সাইজ করে নি, এরপর তোকে আমি দিতেছি। এই বলে ঈশিতা আকাশকে পিটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পিটানোর পর ঈশিতা আকাশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন পরে নে যা আছে সব। এরপর এখানে কিছুক্ষণ রেস্ট করে আমার কেবিনে আয়, আমি তোকে দিতেছি। এই বলে ঈশিতা চলে গেল ওইখান থেকে। এদিকে আকাশ নিজের দিকে তাকিয়ে দেখে তার পুরো শরীরে লিপকিসের দাগ। মানে বুঝলেন না তো? মানে হচ্ছে তাকে অনেক পিটাইছে, পুরো শরীরে দাগ বসে গেছে। আকাশ ওইখান থেকে চলে আসলো ঈশিতার কেবিনে। ঈশিতার সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় সে বলতে লাগলো, দাঁড়িয়ে আছিস কেন? বসে পড় চেয়ারে। তোর জন্যই তো অপেক্ষা করতেছিলাম, তাড়াতাড়ি বসে পড়। আকাশ চেয়ারে কোন রকম বসে পড়তে ঈশিতা তার ব্যাগ থেকে একটা এটিএম কার্ড বের করে আকাশের সামনে রেখে বলতে লাগলো, এই নে, এই এটিএম কার্ডে আমার গত 4 বছরের টাকা জমানো আছে। এই টাকা তুই রেখে দে, আর সামনের সপ্তাহে তোর আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসবি। আমাদের পরিবারের সাথে কথা বলে এরপর আমাকে বিয়ে করবি। আপনি ঘুষ দিতেছেন আমাকে? আমি সাধারণ একটা ছাত্র, আমার উপর জুলুম করতেছেন। সে কোথায় আছেন তাড়াতাড়ি দেখে যান। কে কোথায় আছেন তাড়াতাড়ি দেখে যান। আপনাদের অফিসার আমাকে ঘুষ দিতেছে তাকে বিয়ে করার জন্য। এই, তুই কি আমাকে ভয় পাস না? তুই টেবিলের উপর দেখছিস না কি রাখা আছে, তবুও কি তোর ভয় করে না? ভয় করবে কিভাবে? আমার ভয় বলতে কোনো কিছুই নেই, জাস্ট সত্যি আছে শরীরে। তবুও এটা আজকে শেষ হয়ে গেছে। আপনার কারণে আপনি আমার সকল শক্তি শেষ করে দিয়েছেন। আমি আপনার নামে মামলা করব। আপনি আমাকে ঘুষ দিয়েছেন এবং আপনি আমাকে নির্যাতন করেছেন। তুই আমার থানার ভেতরে এসে আমাকে থ্রেট দিতেছিস। এখন কিন্তু আমি রেগে গেলে কি করব জানিস তুই? কি আর করতে পারবেন? আমাকে আবার ওই রুমে নিয়ে আবারও আমার শার্ট প্যান্ট খুলে তারপর আমার টুনটুনিতে বাড়ি মারবেন। এছাড়া আর কি করতে পারবেন? এই তো গুড বয়। জানিস যেহেতু তাহলে আবার এমন করছিস কেন? চল এখন তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আর এই এটিএম কার্ড তোর কাছে রেখে দে। সামনের সপ্তাহে যেহেতু আমাদের বিয়ে, তো তোর কাছেই থাক। আমি বলছি তো, আপনার মতো লুচ্চা মেয়েকে আমি বিয়ে করব না, যে কিনা বিয়ের আগেই জামাইয়ের টুনটুনি দেখে ফেলে। তার সাথে আবার বিয়ে তো করা যাবে না। আমি ধরে নিয়েছি আপনার সাথে বিয়ে করব না। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমাকে জেলে বন্দি করে রাখবেন, বন্দি করে এখানে তো ফ্রিতে খাবার পাবো, তাই চলবে। তোর মাথায় তো অনেক বুদ্ধি আছে রে। আমি যেটা বলেছি সেটা শুনি। সামনের সপ্তাহে তোর আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসবি, মানে আসবি। না হলে কিন্তু আমি তোর বাসা থেকে তুলে আনবো তোকে। চল এখন তোকে তোর বাসায় পৌঁছে দিয়ে আসি। এই বলে ঈশিতা আকাশকে নিয়ে চলে আসলো বাইরে। গাড়িতে উঠিয়ে আকাশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর আকাশ ঈশিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম,
সকালবেলা যা করেছেন এখন একটু তাই করবেন, আমার অনেক করতে ইচ্ছা হচ্ছে। আকাশের কথা শুনে ঈশিতা জোরে গাড়িটা ব্রেক করলো। ব্রেক করে আকাশের দিকে তাকাতেই দেখতে পেল আকাশ মাথা নিচু করে আছে। ঈশিতা আকাশের শার্টের কলার টেনে ধরে তার কাছে নিয়ে এসে বলতে লাগলো, তোর আদর লাগবে আমাকে আগে বলবি না? আগে বললে তো আমি তোকে আরো অনেক আদর দিতাম। আপনার চললে কি হবে? আমার তো ইচ্ছা আছে আর 3টা বিয়ে করার, মানে আমি মোট 4টা বিয়ে করব। 4টা বিয়ে করলে 4 বউ আমাকে খাওয়াবে, আর আমি আমার বউকে সারাদিন সারা রাত আদর করব। যার বিয়ে করার দরকার নেই, আমাকে আগে বিয়ে করে নে, এরপর যত ইচ্ছা তত আদর করিস। আমি যদি না পারি তাহলে পরে বলবো নে বিয়ে করার জন্য আরেকটা। ঠিক আছে বললেন, কিন্তু তবে আমি বিয়ে করার আগে আপনাকে টেস্ট করতে চাই। যদি টেস্ট করতে দেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। বিয়ের আগে এইসব কোনো কিছুই হবে না, বিয়ের পর সবকিছুই হবে। আর এখন লিপ কিস করতেছি না, আর কি লাগে, এটা করলেই চলে এখন। এই বলে ঈশিতা আকাশের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ঈশিতা আকাশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এই নে প্রায় 10 মিনিট লিপ কিস করলাম, এখন আর আমি পারবো না। এখন তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি, আর তোকে যেটা বলেছি সেটা যাতে ঠিকভাবে পালন করিস। একটু এই দিক সেই দিক হলে মায়ের একটাও নিচে পড়বে না। এই বলে ঈশিতা আকাশকে নিয়ে চলে আসলো আকাশদের বাড়ির সামনে। আকাশকে নামিয়ে দিয়ে ঈশিতা ওইখান থেকে চলে গেল থানায়। এদিকে আকাশের আম্মু বেলকনি থেকে এসব দেখতেছে। আকাশ কলিং বেল দিতেই তার আম্মু সে দরজা খুলে দিয়ে বলতে লাগলো, এই দাঁড়া এখানে, আগে আমার প্রশ্নের উত্তর দে, এরপর তোকে ঘরে ঢুকতে দেব। আম্মু আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমার শরীর পুরো ব্যথা করতেছে। এমনিতেই আজকে অনেক ক্লান্ত বানিয়ে দিয়েছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না। আগে বল ওই পুলিশ মেয়েটা তোর কি হয়, এরপর ঘরের ভিতর ঢুকতে দেব। আম্মু ওই মেয়েটাকে আমি ভালোবাসি, ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমাকে বলেছে যে সামনের সপ্তাহে তোমাদেরকে নিয়ে তাদের বাসায় যাওয়ার জন্য, যাতে আমাদের বিয়ের কথাবার্তা বলা হয়। ও আচ্ছা, যা এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। সামনের সপ্তাহে ওই মেয়েটা যেহেতু বলেছে সামনের সপ্তাহেই বিয়ে হবে, চিন্তা করিস না তুই। আকাশ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তারা মুখ বসে বসে টিভি দেখতেছে। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ এখানে এসে বস, তোর সাথে কথা আছে। আকাশ বসে পড়তে আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোন, আমি তোর আব্বুর সাথে কথা বলে নিয়েছি। তোর আব্বু বলেছে যে সামনের সপ্তাহেই যেদিন মেয়েটার বাড়িতে যাবে ওই দিনই নাকি তোদের বিয়ের কথা বলা শেষ হলে রাতের দিকেই বিয়ে দিয়ে দিবে। আম্মু ওই মেয়েটা একটা ডাইনি, এই দেখো আমাকে মেরে কি হাল করেছে। আমি শুধু বলেছিলাম আমার বান্ধবী 30 লক্ষ টাকা দিবে যদি আমি তাকে বিয়ে করি, এটার জন্য সে আমাকে মেরেছে। খুবই ভালো করেছে, তোকে মারারই দরকার। কারণ তুই এটা বলেছিস কেন? সে তো নিশ্চয়ই বলেছে এটা তুই যৌতুক চাইছিস, এটার জন্যই তোকে মেরেছে। হ্যাঁ আমি বলেছিলাম এটা সে আমাকে দিবে সবকিছু করার জন্য, তাই বলে কি এটা যৌতুক হয়ে গেছে? হ্যাঁ এটা যৌতুক হয়ে গেছে, তার নিয়ম অনুযায়ী তোকে মেরেছে, এটা ঠিক করেছে। এখন তুই কোথায় যাইতেছিস? কোথায় আর যাবো, বাহির থেকে আড্ডা দিয়ে আসি, ঘরে ভালো লাগতেছে না আর। এ বলে আকাশ চলে আসলো বাহিরে। হাঁটতে হাঁটতে 3 রাস্তার মোড়ে চলে এসেছে। এসে দেখে তার সকল বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে ঈশিতা। ঈশিতাকে দেখে আকাশ দেওয়ালের পিছনে লুকিয়ে শুনতে লাগলো ঈশিতা তাদের কি কি বলতেছে। চলুন শুনে আসি কি কি বলতেছে ঈশিতা। তোমরা সবাই শোনো, তোমরা তো আকাশের বন্ধু তাই না? সামনের সপ্তাহে আকাশের বিয়ে হবে, আর তোমরা এতটা লুচু কেন? আকাশের ফোনে এসব কি পাঠাও তোমরা? আকাশের ফোনটা কিন্তু আমার হাতে আছে, আর একদিন যদি দেখেছি তোমরা এইসব পাঠাতে তাহলে তোমাদেরকে জেলে ভরে দিব। আমাদেরকে জেলে ভরবেন কেন? আমরা কি অন্যায় করেছি? শব্দ করেছে ওই আকাশ, সে তো আমাদেরকে ভিডিওগুলো দিয়েছে। আমাদেরকে না দিলে কি আমরা তাকে দিতাম? এখনো দুধের দাঁত পড়ে নাই, এইসব দেখে শুরু করেছো। শেষ ওয়ার্নিং দিয়ে গেলাম তোমাদেরকে। আর সামনে শুক্রবার আমাদের বিয়ে, তোমরা সবাই কিন্তু আকাশের সাথে চলে আসবে। ঠিক আছে, তবে আপনাদের বাসর রাতের সিনেমাটা আমরা দেখতে চাই, যদি কিছু মনে না করেন। এই সিনেমা দেখানো যায় না, যদি দেখতে চাও তাহলে তোমরা নিজেরা বিয়ে করে এরপর তোমাদের সিনেমা দেখো। এ বলে ঈশিতা ওইখান থেকে চলে আসলো। এদিকে আকাশ বেশ কিছুক্ষণ দেওয়ালের পিছন থেকে বের হয়ে চলে আসলো দোকানের সামনে। আকাশকে দেখে শুভ আকাশের কান টেনে ধরে বলতে লাগলো, শালা তোর ফোন যে ওই মেয়েটা নিয়ে নিয়েছে, আমাদেরকে বললি না কেন? আমরা কত ভিডিও পাঠাইছি তোরে দেখার জন্য, আমাদের তো ওয়ার্নিং দিয়ে গেছে। ভালো হয়েছে দিয়ে গেছে, এখন থেকে তোরা ভালো হয়ে যাবি, আর যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে নে, তাহলে আরো বেশি ভালো হবে। আমি তো বিয়ে করে ফেলতেছি, জানিস তোরা? হ্যাঁ জানি, শুক্রবারে তোদের বিয়ে, দোয়া করি। তাহলে চিন্তা করিস না, একজন করলেই চলে। ওই মেয়ে করলেই কি আর আমি করলেই কি। তবে মেয়েটা খুবই রোমান্টিক, এটা বলতে হয়, যে আদর করেছে থানার ভিতরে নিয়ে, আমাকে বলার মতো ভাষা নেই। এসব কথা বলতেছে সবাই। দেখতে দেখতে বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। আকাশ চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু সে দরজা খুলে দিল। আকাশ বাড়ির ভিতরে
প্রবেশ করতে তার আম্মু বলতে লাগলো, শোন, মেয়েটা এসেছিল, বলেছে যে শুক্রবারে যাওয়ার জন্য, আর তো মাত্র 2 দিন রয়েছে। ভালোভাবে নিজেকে তৈরি কর, যাতে মেয়েটা আমাদেরকে কিছু বলতে না পারে। আরে আম্মু, এসব নিয়ে টেনশন করো কেন? ওই মেয়েকে আমি চাঁদের দেশে পাঠিয়ে দিব, সো কোনো চিন্তা করো না। এসব কথা বলতে বলতে আকাশ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে থেকে 8টার সময় চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টিভি দেখে আবারও চলে গেল রুমে ঘুমানোর জন্য। বিছানায় শুয়ে পড়লো আকাশ। তার ঘুম আসতেছে না, মনে মনে বলতেছে, এখন যদি মোবাইলটা থাকতো তাহলে তো টিপতে পারতাম, কিন্তু মোবাইল তো নেই, এখন কি করব? এসব বলতে বলতে আকাশ ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। আকাশ ঘুম থেকে উঠে কলেজে চলে আসলো। সবাই বসে আছে, এমন সময় নাদিয়া বলতে লাগলো, আকাশ, শুনলাম তোর নাকি বিয়ে। তা তোর বউ কয় টাকা দিয়েছে তোকে? আমার চাইতে বেশি দিয়েছে নাকি? হ্যাঁ, তোর চাইতে অনেক বেশি দিয়েছে, এটা বলা যাবে না। যেই মাইর বোতা দিছে আমারে সারা জীবন মনে থাকবে। চল এখন ক্লাসে যাই। হ্যাঁ চল চল যাই। এই বলে সবাই চলে আসলো ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে আবারও চলে আসলো বাসায়। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আজকে শুক্রবার। আকাশ গোসল করে জুম্মার নামাজ পড়ার জন্য চলে গেল মসজিদে। নামাজ শেষ করে পাশে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় কলিং বেলের শব্দ পেল আকাশের আম্মু। দরজা খুলতেই দেখতে পেল ঈশিতা দাঁড়িয়ে আছে। আকাশের আম্মুকে দেখে বলতে লাগলো, আন্টি, আপনার ছেলে কোথায়? আপনার ছেলেকে বলে গিয়েছিলাম তাড়াতাড়ি আমাদের বাসায় যাওয়ার জন্য। বিকাল হয়ে গেছে, এখনো যায় নাই কেন? এই তো রেডি হয়েছি, এখন যাব। তুমি চলে এসেছো, ভালোই হয়েছে। সবাই চলে আসলো ঈশিতাদের বাসায়। কলিং বেল দিতেই ঈশিতার আম্মু সে দরজা খুলে দিল। সবাই বাড়ির ভিতরে বসে আছে। বিয়ের কথাবার্তা ফাইনাল করার পর সন্ধ্যে তাদের বিয়ে হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে আকাশ ঈশিতাকে নিয়ে চলে আসলো বাসায়। আকাশদের বন্ধু এবং বাকি সবাই বসে আড্ডা দিতে দিতে 12টা বেজে গেল। এটা দেখে আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, এখন রুমে যা, অনেক রাত হয়েছে। আকাশ তার আম্মুর কথা শুনে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিতেই ঈশিতা এসে আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। এটা দেখে আকাশ বলতে লাগলো, আরে কি করতেছো? একটু ওয়েট করো। যেখানে আমার কথা ছিল এইরকম করার, সেখানে তুমি করতেছো। আজকে রাতে তোমাকে চাঁদের দেশে পাঠাতেই হবে দেখতেছি। ঠিক আছে, পাঠাও আমার চাঁদের দেশে। আমি মানা করি নাই, এখন আমাকে আদর করো পিচি বর। করতেছি।